সিডনি। হ্যালো সিডনি, আমাদের নতুন আয়োজন হ্যালো সিডনি। কেমন আছেন বন্ধুরা? আশা করি আমাদের এই নতুন আয়োজন আপনাদের ভালো লাগবে। স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়াতে আবৃত্তি সন্ধ্যা আয়োজিত হয়েছে। এই উপলক্ষে মেলবোর্নে কবিতায়নের আয়োজিত আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে 17 মার্চ এবং 18 মার্চ। সিডনি বাঙালি কমিউনিটি ইনকে আয়োজিত অনুষ্ঠান কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে 24 মার্চ এবং 25 মার্চ কবিতার বিকালে আয়োজিত অনুষ্ঠান কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এই কবিতার সন্ধ্যা যিনি উপস্থিত ছিলেন আমাদের আবৃত্তিকার শিমুল মোস্তফা, ওনার কাছ থেকে আমরা এখন এই 2 সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান কবিতা আবৃত্তি যে অনুষ্ঠান হয়েছে সেই সম্পর্কে কিছু জানতে চাইব। শিমুল মোস্তফা। ধন্যবাদ। আসলে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, বাঙালির যে ইতিহাস, সংস্কৃতির যে ইতিহাস, আমরা আসলে এই স্বাধীনতা দিবসটাকে আনন্দ কিংবা বেদনা দুটোকেই উপলব্ধি করি। একদিকে আমাদের স্বাধীনতা দিবস, আবার এই সময় সেই কালরাত্রির কারণে এবং আমাদের মুক্তিযুদ্ধে আমরা 30 লক্ষ মানুষকে হারিয়েছি, সে কারণে এটি একটি বেদনারও আমাদের সূচনা বলা যায়। বাঙালি জাতির জন্য এটা আমাদের খুব অহংকারের একটি বিষয়। তার ধারাবাহিকতায় বিশ্বের সব জায়গাতে যেরকম বাংলা ভাষা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে কাজ হয়, আমি দেখেছি যে অস্ট্রেলিয়াতেও এটার কোনো ব্যত্যয় ঘটেনি এবং তার ধারাবাহিকতায় এবার এসেছি, গতবারের মতো এবারও এসেছি। এসে আমি প্রথমেই কবিতায়নের প্রোগ্রাম করলাম মেলবোর্নে 17 তারিখে এবং 18 তারিখে, দুটোই প্রোগ্রাম করলাম এবং তারপরে 24 তারিখ এবং 25 তারিখ সিডনিতে এসে আবার দুটো প্রোগ্রাম করেছি। একটি হচ্ছে এখানকার যে অস্ট্রেলিয়ার যে বাংলা কমিউনিটি ইনকে আছে তাদের একটা আয়োজনের অনুষ্ঠান হয়েছে, তারপর কবিতার বিকেলের একটি অনুষ্ঠান হয়েছে। তো আমি যেটা দেখেছি যে বাংলা কবিতা, বাংলা গান, বাংলা সঙ্গীত, বাংলা নাটক, বাংলা সাহিত্য যেখানেই যায় আমার কাছে মনে হচ্ছে যে বাংলা ভাষা যতদূর বাংলাদেশ ততদূর। এবং সেই প্রেক্ষাপটে মনে হয়েছে যে এখানে যখন কবিতা পড়েছি এখানকার মানুষদের কাছে দেখেছি যে বাংলা ভাষা, বাংলাদেশকে তারা অনেক অনেক অন্যভাবে অনেক ভালোবাসা দিয়ে দেখছে এবং প্রাণটা জুড়িয়ে যায় যে আমরা আসলে ভাবি যে খালি বাংলাদেশে বোধহয় বাংলা চর্চা হয়। আসলে এই কথাটি আমি দেখেছি যে বিশ্বে যেখানেই দিয়েছি যে বাঙালিরা যারা প্রবাসী বাঙালিরা থাকেন তাদের মধ্যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি বা বাংলাকে যে তারা অনেক মানে পাচ্ছে না, এই বিষয়টি নিয়ে তাদের অনেক আকুতি থাকে এবং তারা খুব বেশি এখানে সচেষ্ট থাকেন সেটাকে এখানে প্রকাশ করবার জন্য। এবং আমার কাছে ভালো লেগেছে যে এখানকার সিডনিবাসী যারা বাঙালিরা আছেন তাদের সকলের সহযোগিতা, বিশেষ করে এই যে জন্মভূমি টিভি এরকম একটি আয়োজন আমাদের জন্য করেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে কাজগুলো হচ্ছে দেখে সত্যি আমার ভালো লাগছে। আসলে অনেক ধন্যবাদ শিমুল মোস্তফাকে। আসলে আমরা বাংলাদেশ থেকে এত দূরে এখানে সিডনিতে আমরা অনুষ্ঠান করছি, আমাদের কৃষ্টি কালচার আমরা আমাদের প্রজন্মকে দিচ্ছি। এজন্য কিছু মানুষ তাদের পরিশ্রম, তাদের ঘাম বিনিময়ে আমাদের এই অনুষ্ঠানগুলো আমাদের সামনে উপস্থাপন করছে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবু তারেক এবং সেলিমা বেগম। তারা অনেকদিন যাবৎ বাংলা কমিউনিটি নিয়ে কাজ করছেন এবং 24 মার্চের যে অনুষ্ঠানটি, যে কবিতা আবৃত্তি সন্ধ্যা, এটি তারাই আয়োজন করেছেন। আমি এখন শুনতে চাবো সেলিমা বেগমের কাছ থেকে কিছু কথা। ধন্যবাদ স্বর্ণা। সিডনি বাঙালি কমিউনিটি পক্ষ থেকে আমরা গত 4-5 বছর ধরে এখানে সিডনিতে কাজ করছি। আমাদের মেইন কাজ হচ্ছে ছেলেমেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে বাংলা ভাষা, ইতিহাস, বাংলাদেশের বড় ইভেন্টগুলো ওদেরকে জানা, মুক্তিযুদ্ধকে জানানো, বঙ্গবন্ধুকে জানানো। বাংলা ভাষা, কবিতা, গান এগুলো কিন্তু পাশাপাশি রয়েছে। আর আমাদের শিমুল ভাই একটু আগেই বললেন যে শিমুল ভাইয়ের সাথে আমাদের এই বিদেশের মাটিতে যারা কাজ করছেন ওনাদের সাথে শিমুল মোস্তফা ভাইয়ের যোগাযোগ বরাবরই রয়েছে।
আমরা তাই গতবারও চিন্তা করে যখন আসলেন তখন আমাদের কথা হয়েছিল যে আমরা যখন বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করছি তো উনি ইন্টারেস্টেড হলেন। সেই কথা মাথায় রেখেই 24শে মার্চ আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব, ওইভাবেই আমরা আয়োজন করি। আর আমাদের এই সিডনি বাঙালি কমিউনিটি ইনকের আর যে প্ল্যাটফর্মটা রয়েছে, এখানে আমাদের কিশালয় কুচিকাচা, নৃত্যকলা ড্যান্সিং স্কুল, তারপর কিশোর সংঘ সহ এখানকার বাচ্চাদের যে সংগঠনগুলো আছে ওরা মেইনলি এখানে উপস্থিত থাকে এবং অংশগ্রহণ করে বাংলা গান, কবিতা, নাচ, প্রবন্ধ পাঠ এইগুলো নিয়ে। তা আমার কাছে মনে হয়েছে ওদের শুদ্ধ উচ্চারণ, তারপর কবিতা নিয়ে যেহেতু কাজ করে ওই কবিতার মধ্যে থেকেও কিন্তু বাংলা ভাষা, সাহিত্য, তারপর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা, এগুলো অনেক বড় মানে কাছাকাছি নেওয়ার একটা মাধ্যম। আর শিমুল মোস্তফা ভাই তো বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই এত বড় মাপের মানুষকে আমাদের ছেলেমেয়েরা কাছ থেকে দেখবে, উনার কাছ থেকে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি শুনবে, এটা মাথায় রেখে আসলে আমরা এই 24শে মার্চের অনুষ্ঠানটার আয়োজন করেছি। অনেক ধন্যবাদ সেলিমা বেগমকে। স্টুডিওতে উপস্থিত আছেন আবু তারেক। আমি এখন ওনার কাছে কিছু মূল্যবান কথা শুনতে চাচ্ছি। ধন্যবাদ স্বর্ণা। এর মধ্যে আমাদের প্রখ্যাত শব্দ সৈনিক শিমুল মুস্তাফার সাথে আমরা দেখলাম, কথা বললো, সেলিমাও অনেক কিছু তথ্য দিল। আমাদের মূলত এখানে সংগঠন করতে গিয়ে যে কাজটা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নতুন প্রজন্মকে একটা টার্গেট করা, যে যারা বাংলার সাথে তারা কতটুকু পরিচয়, কালচারের সাথে পরিচয়, যদিও তারা সবসময় তাদের পরিবেশটা থাকে হচ্ছে ইংরেজি এনভায়রনমেন্ট দিয়ে ঘিরে রাখে তাদেরকে। তো তাদেরকে বাংলাদেশ পরিচিত করার জন্য মূলত যে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে আমরা বাংলা স্কুলগুলো ব্যাকএন্ডে কাজ করছে, কমিউনিটি অন্য সংগঠনগুলো করছে এবং কমিউনিটির কার্যক্রম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তার ধারাবাহিকতার একটা অংশ হচ্ছে আমরা একটা সাইড থেকে করছি, চেষ্টা করছি, এবং আমাদের মধ্যে শুধু প্রতিনিধির অনেকজন মিলে আমরা কাজটা করছি। তারই ধারাবাহিকতায় শিমুল মুস্তাফা আমাদের সাথে এসেছে। ধন্যবাদ আবু তারেককে। আমরা এখন শিমুল মুস্তাফার কাছ থেকে স্বাধীনতার একটি কবিতা শুনতে যাব। ধন্যবাদ। আসলে আমাদের মুক্তিযুদ্ধের কবিতা বলতে, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু একটি ভাষণে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। কবিরাও তার কবিতা নিয়ে শত্রুর মোকাবেলা করেছে এবং বাংলাদেশের কবিরা সত্যিকার অর্থে যেভাবে দুঃসাহস দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন কবিতার ক্ষেত্রে, সেরকম শামসুর রহমানের দুটো কবিতা আছে, আমরা যেটাকে টুইন কবিতা বা যমজ কবিতা বলি, তার একটি পড়ছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যান কেলু দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের বড় গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তকে দাঁড়িয়ে একটা নার্তনাদ করলো একটা বুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস
জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর নক্ষ গাজী, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। অনেক ধন্যবাদ শিমুল মুস্তফা ভাইকে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমাদের বাঙালির মনে প্রাণে সবসময় থাকে। এখন আমি অন্য একটি প্রসঙ্গে যাব। শিমুল মুস্তফা ভাই, আমরা জানি প্রতি বছর আপনি রবীন্দ্র সরোবরে ৭১টি কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠান সম্বন্ধে যদি আমাদের সিডনি দর্শকদের আপনি কিছু বলেন। ধন্যবাদ। 2010 সাল থেকে আসলে আমি এই অনুষ্ঠানটি শুরু করি। বাংলাদেশের ঢাকায় ধানমন্ডিতে একটি খোলা মলের মতো আছে। তো সেখানে মূল উদ্দেশ্যটা তো হচ্ছে কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং এটা যখন শুরু করি তখন তো সবাই একটু অবাক হয়েছিল যে কবিতা 1, 2 নম্বর হচ্ছে যে সেটা আবার খোলা মঞ্চে, সেটাও আবার প্রায় 7 ঘন্টা পড়তে হবে। 71টি কবিতা পড়তে 7 ঘন্টার মতো সময় লাগে। তো আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে বাঙালি মূলত কবি, বাঙালির আর কিছু না থাকুক, পেটে ভাত না থাকুক, দুলেন কবিতা লিখতে পারে। তার মানেই হচ্ছে বাঙালি খুব কৃষ্টিমনা, প্রকৃতি প্রেমী। এবং সে কারণেই বাংলা ভাষাতে বা বাংলা সংস্কৃতিতে আমাদের এতগুলো ঋতু, আমরা প্রকৃতির সাথে সাথে বদলে যাই। আর আমাদের সবচেয়ে বড় যেটি হচ্ছে যে আমাদের সংস্কৃতিও কিন্তু নিয়ন্ত্রিত হয় কবি দ্বারা। এবং আমাদের বাঙালি বলতে যদি আমরা একটা কিছু বলতে চাই যে বাঙালির সংস্কৃতি কি, তাহলে আমরা কিন্তু একটি নাম উচ্চারণ করি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। বিশ্বের একমাত্র জাতি আমরা, যে জাতি তার সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত এবং সংস্কৃতিতে চলছে হচ্ছে একজন কবি দ্বারা, রবীন্দ্রনাথ দ্বারা। তার মানে হচ্ছে যে কবিতা বাঙালির জন্য প্রাণ, এবং এই রবীন্দ্রনাথ আমাদেরকে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ সব কিছুকে একসাথে করতে পেরেছেন এই রবীন্দ্রনাথ। সেই কবির কাছ থেকেই আমরা জানি যে বাঙালি কবিতা শুনবে না, এটা আমার বিশ্বাস নেই। আমি জানি যে বাঙালিকে যদি সুন্দর করে কবিতা শোনানো যায়, তাকে বোঝানো যায়, তাহলে কবিতাও শুনবে। তারই প্রেক্ষাপটে যখন শুরু করি, প্রথম যখন ভেবেছিলাম যে এটা হবে কিনা, পরে আমার আত্মবিশ্বাস ছিল। এবং প্রথম দিনই আমি ৬,০০০ চেয়ারের ব্যবস্থা করেছিলাম এই অনুষ্ঠানটির জন্য, এবং শুরু করেছিলাম 4:30টার সময়, মঞ্চ থেকে নেমেছিলাম রাত 11টার সময়। এই 7,০০০ দর্শক দিয়ে আমি অনুষ্ঠানটি করেছিলাম। এবং আমি আসলে সংস্কৃতি নিয়ে আমার কোনো বৈরিতা নেই, তারপরও বলছি যে সেদিন বাংলাদেশে শাহরুখ খান এসেছিল, এবং শাহরুখ খান আসার কারণে আমাদের একটি সিটির একটি অংশ বন্ধ হয়ে গিয়েছিল। উত্তরায় যেহেতু যারা থাকেন তাদের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল, এবং আর্মি স্টেডিয়ামে প্রোগ্রামটি হচ্ছিল। এবং অনেকেই ভেবেছিল যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে তুমি কবিতার অনুষ্ঠান করছো। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই অনুষ্ঠানটাকে প্রতিবাদ করবার জন্য হয়তো প্রথমেই সবাই এখানে এসেছিল। এবং আমার কাছে তখনই মনে হয়েছিল যে কবিতার জয়টা এখানে হয়েছে, যে যতই আমরা বাইরের সংস্কৃতিগুলোকে নিয়ে কাজ করি না কেন, বাঙালি কিন্তু ঘুরে ফিরে তার নিজের সংস্কৃতির কাছে ফিরে আসে শেষ সময়টাতে। এবং এটিরই ধারাবাহিকতায় এবারও আমরা করলাম, এবার 8 বার হলো এবার দিয়ে। এখন এটা মোটামুটি একটি মানে বাংলাদেশের একটি অনুষ্ঠানের মতো অন্যতম একটি অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, কারণ 8,০০০ লোককে আমরা বসতে দিই, চেয়ারে বসতে দিই। আর এখন একটু মানটা একটু উন্নত হয়েছে, কিছু অর্থনৈতিক সুবিধা পাচ্ছি দেখে একটু আয়োজনটা একটু সুন্দর হচ্ছে। এবং আমি 71টি কবিতা একটানা পড়ে তারপর মুখে কিছু দিই, এর আগে বানিয়ে দেন। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, 1971কে ধারণ করে এখানে 71টি কবিতা একটানা পড়ি। এবং সেখানে 1971টি আলোক শিখা প্রচলন করা হয় 25টি কবিতা পড়ার পরে। সেটি হচ্ছে 26শে মার্চের কাল রাত্রিকে স্মরণ করে আমরা শহীদদেরকে স্মরণ করি, 1971টি আলোক প্রচলন করি। দর্শকরাই, যারা শ্রোতা, তারাই এই আলোকটা প্রচলন করে। এটা আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি যতটুকু পারি করি আর কি। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে আমি অনেক বেশি প্রেরণা পাই। আসলে আমাদের 26শে মার্চ, 25শে মার্চ এই দিনগুলো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত।
25শে মার্চের কালো রাত্রির কথা আমরা কখনোই ভুলিনি। এটা আমাদের জাতির জন্য একটা কালো অধ্যায়। আমার একটা আপনার এই 71টি কবিতা নিয়ে একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি কি 71টি যে কবিতা, এটা কি শুধু স্বাধীনতার উপরে, না এখানে রবীন্দ্রনাথের কবিতা বা না, অবশ্যই সেটা একেবারে মুক্তিযুদ্ধের কবিতা না। মুক্তিযুদ্ধের চেতনা মানে কিন্তু মুক্তিযুদ্ধ না। আমরা একটা জিনিস খুব ভুল করি, সেটা হচ্ছে যে স্বাধীনতা দিবসে আমরা খালি স্বাধীনতার গান বাজাই। আমরা দেখেছি যে 16 ডিসেম্বর আসলে খালি 71 সালে সেই মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলায় যে গানগুলো আছে সেগুলোই বাজানো হয়। আমরা কিন্তু স্বাধীন বাংলার গানগুলোর জন্য মুক্তিযুদ্ধ করিনি, বাঙালি সংস্কৃতির জন্য যুদ্ধ করেছি। সেই সময়গুলোতে আমাদের সংস্কৃতির গানগুলোই বাজানো উচিত। আমাদের যেই ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যের গানগুলো বাজাচ্ছে। আমাদের অবশ্যই আমরা গর্ব করে বলতে পারি আমাদের বাউল গান, আমাদের উপমহাদেশের বাউল গানের মধ্যে বাংলাদেশের বাউল গান একটা সমৃদ্ধশালী। জারি গান আছে, শাড়ি গান আছে, কীর্তন গান আছে, সব কিছু মিলিয়ে বাজানো উচিত। কারণ আমরা তো যুদ্ধ করেছি আমাদের সংস্কৃতিকে বাঁচাবার জন্য। অতএব আমাদের সংস্কৃতির সাথে যে সম্পৃক্ত গানগুলো আছে, যে উৎসবগুলো আছে, সেই ফেস্টিভ্যালগুলো আসলে স্বাধীনতা দিবস, বিজয় দিবসে করা উচিত। কারণ আমরা সেইগুলো নিয়ে বিচরণ করবার জন্য যুদ্ধটা করেছি। আমার কাছে এটা মনে হয়েছে যে অনেকেই ভাবে যে বিজয় দিবস, শুধু বিজয় দিবস মানে হচ্ছে মুক্তিযুদ্ধের গান গাইতে। আমার কথা হচ্ছে যে আমরা তো আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমিও 71টি কবিতার মধ্যে প্রথমে মুক্তিযুদ্ধের কবিতা পড়ি, ভাষা আন্দোলনের কবিতা পড়ি, প্রেমের কবিতা পড়ি, প্রকৃতির কবিতা পড়ি, আমাদের দায়ভারের কবিতা পড়ি এবং আমাদের আর্থসামাজিক যে টানাপোড়েন আছে সেই কবিতাগুলো পড়ি। এই জন্যই তো আমরা যুদ্ধ করে স্বাধীনতা নিয়েছি। আমরা এবার একটু বিরতি নিব, আবার ফিরে আসবো হ্যালো সিডনির অনুষ্ঠানে। হ্যালো সিডনি। Hello, I am Jadugar. Introducing the new Jadu 5, the home of endless entertainment. With over 1,000 live channels, 3,000 movies, 1 million hours of on-demand content, and access to thousands of apps such as YouTube, the Jadu 5 is truly the next generation South Asian IPTV. Your Jadu 5 comes with a world of exciting new features, making it our best box yet. Our 4K Ultra HD box delivers the finest viewing experience. 2 DDR of RAM and a quad-core chip let you switch channels in seconds. Use the Facebook Messenger app to make free video calls worldwide. Get Jadu Cam from our online shop, or use your own camera. Download the Jadu Cast app from the App Store on your phone or tablet, mirroring content from your mobile device on your TV. Or use it as an additional remote. The My Photo Frame feature lets you view all photos and videos on Facebook, Instagram, and Flickr from your TV. Enjoy music wirelessly via our Bluetooth interface. Get your stylish Jadu wireless headphones from our online shop. Curate your viewing experience by selecting your favorite channels, news feeds, and daily horoscope in My Stuff. Use the Air Remote with voice search to control your apps in the App Store. All this is packaged with a 2-year warranty. That's why Jadu 5 is leading South Asian IPTV. হ্যালো সিডনি। আবার আমরা ফিরে এসেছি স্টুডিওতে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি শিমুল মুস্তফার কাছে জানতে চাবো, আবৃত্তিকার শিমুল মুস্তফার আড়ালে আরেকটি পরিচয় কিন্তু হারিয়ে গেছে। আমরা কিন্তু জানি এখানে সেলিমা বেগম আছেন, আবু তারেক আছেন, তারাও জানে সঙ্গীতকার শিমুল মুস্তফাকে। আমরা এখন আপনার সঙ্গীত গান সম্বন্ধে কিছু জানতে চাই। আচ্ছা, আমার আসলে শুরুটা খেলাধুলা দিয়ে। জীবনে আমি খুব দান পেটে একটা মানুষ ছিলাম এবং পরবর্তী পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে খেলতে খেলতে হাত ভাঙা, পা ভাঙা, এরকম করতে করতে একটা সময় ডাক্তার বলেছে যে আরেকবার যদি হাত ভাঙে তাহলে জীবনে কোনোদিন সে হাত ঠিক হবে না। বাধ্য হয়ে পরিবার এবং আমার নিজের জীবন সম্পর্কে একটু ভালো লাগা থাকার কারণে তো আস্তে আস্তে আমি ইনডোর গেমে চলে আসি। খেলাধুলো করতে করতে ইনডোর গেমে আমি তখন যেটাই করতাম আমার মনে হচ্ছিল যে এটাই আমার জীবনের সব কিছু। এবং আমি মানুষ হিসেবে কখনোই এস্টাবলিশমেন্টে বিশ্বাসী ছিলাম না। আমার সবসময় মনে হতো যে
এন্টি এস্টাবলিশমেন্ট একটি বিষয় আমার মধ্যে কাজ করতো, যে কেন আমাকে একটা গোলের পিছনে দৌড়াতে হবে। এটার কারণেই আমি তখন মনে হতো যে দাবা খেলতাম, তখন আমি লিগে ফার্স্ট ডিভিশনে মহামেডানের লিগে 4 বছর খেলেছি। তো তখন দাবা খেলাটাই আমার জন্য ভালো। ক্যারাম খেলতাম, মনে হতো যে ক্যারাম খেলে বোধহয় জীবনটা পার করে দিতে পারবো। এইভাবেই আমার কোনো এক সময় আমার বোন, আমার ভাই এরা খুব ভালো ইনভলভমেন্ট ছিল, যেহেতু আমার পরিবারটি একটু কালচারাল, বলবো না যে আমার পরিবার একটু লিবারেল ছিল, যে আমার বাবা মা দুজনই চারুকলার। তো আমার বড় বোন গান শিখতো, আমার বড় ভাই পলাশ, বড় বোন রুলি, এরা গান শিখতো। আমার বোন আর আমার ভাই সেতার বাজান শিখতো ওস্তাদ খুরশিদ খানের কাছে। তো আমি তখন ডানপিট অবস্থা থেকে এসে আমার বোন একদিন বললো যে তুইও গান শেখ, আমাকে নিয়ে যেতে ছায়ানটে। ওই আমার শুরু। এবং রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করতে করতে একটা সময় দেখা গেল যে আমাকে যে হাতে খড়ি দিয়েছেন রবীন্দ্রনাথের গান, তিনি হচ্ছেন ওয়াহিদুল হক। উনি গান করার সময় করতেন কি, যে গানগুলো মুখস্থ আবৃত্তি করাতেন, গানটাকে মুখস্থ করার পরে গানটা শেখাতেন যে এটা আগে মুখস্থ করো। তা আমাকে পড়াতেন যখন, তখন আমার খুব ভালো লাগতো এবং আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের গানগুলোর লিরিকগুলো, গানগুলো অনেক বেশি সমৃদ্ধ। যেমন গানের একটি সুর দ্বারা সীমাবদ্ধ থাকার কারণে তাকে আমি আর ওই সুরের বাইরে কোনো ইমোশনগুলো দিতে পারবো না। কিন্তু রবীন্দ্রনাথের এমন কিছু গান আছে যে ওর 10টা-12টা রকমের অর্থ আছে, যেটা আমি কবিতা দিয়ে প্রকাশ করতে পারি। যেমন একটি কবিতা আছে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। এই ভালোবাসার ঘা দিয়ে আমি অনেক রকম কথা বলতে পারি, কিন্তু গানে কিন্তু আমার নোটেশন একটা, আমি ওর বাইরে যেতে পারবো না। তখন মনে হচ্ছে যে কবিতা অনেক বেশি, আবৃত্তিটা অনেক বেশি সুযোগ বেশি একটা মানুষের কাছে যাওয়ার জন্য। এভাবেই আমার আবৃত্তিতে আসা। এবং গানটা আমি এখন করি না এই কারণে যে আমি গান খুব একটা ভালো গাইতে পারি না। গানটা রবীন্দ্রনাথ একটি কথা বলেছেন যে যদি মনে করো কিছু, রবীন্দ্রনাথ কিন্তু কিছু চাননি, ভগবানের কাছেও কিছু চাননি, খালি একটি কথা বলেছিল, ওনার পুরো সাহিত্যের মধ্যে একটি জায়গাতে খালি একটি চাওয়া আছে, সেটি হচ্ছে যদি মোরে করো কিছু দান হে ভগবান, হৃদয় জুড়িয়া প্রেম কণ্ঠ ভরিয়া গান। রবীন্দ্রনাথ হৃদয় ভরা প্রেম চেয়েছেন আর কণ্ঠে গান চেয়েছেন। তো আমার মনে হয়েছে যে গান গুনগুন করে না গাইতে পারলে সে মানুষ বোধহয় মানুষ না। আমার কাছে মনে হয় যে গান গাইতে পারে না সে নাকি পূর্ণ করতে পারে। তো সেই গুনগুন গানটাই আমি গাইতে পারি, এর বেশি আর কিছু না আর কি। আমরা সেই গুনগুন গানটাই একটু শুনবো, জাস্ট 2 লাইন। এটা নবতালে রবীন্দ্রনাথের একটি গান, আমি জাস্ট 2 লাইন যদি সাহস করি। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মন পাথারে ওষ নিদিশে হারা, নিবিড় ঘন আধারে বিষাদে ওই মৃয়মান বন্ধনা করিও গান, সফল করি তোল প্রাণ, টুটিয়া মোহ কারা, মনরে মন পাথারে ওষ নিদিশে হারা, নিবিড় ঘন আধারে। অনেক ভালো লাগলো। আবৃত্তিকার শিমুল মুস্তফা তার আবৃত্তি দিয়ে মুগ্ধ করেছে। আমার মনে হয় সঙ্গীতেও সে অনেক অনেক ভালো করত। আমাদের এখানে উপস্থিত আছেন আবু তারেক এবং সেলিমা বেগম। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় আপনারা একসাথে 3 জন কবিতা নিয়ে অনেক কাজ করেছেন। আপনাদের বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চারণ যদি আমরা। আচ্ছা, আমি এটা শুরু করে দিই, প্রথমে বলি যে আসলে আমরা কি নিয়ে কাজ করেছি সেটা আমরা বলবো না। মানে হয় কি, আমরা আসলে দেশকে ভালোবাসার জন্য একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। ওই যে একটা কথাই বারবার বলি যে যেদিক দিয়ে পেরেছি, এবং কোথায় জানি আমাদের একটা সংস্কৃতির বন্ধন ছিল, মানে এই বন্ধনটা থেকে আজ থেকে এত বছর আগে, মানে আমরা বলতে চাই না আসলে আমরা কত বছর আগে, বয়স বুঝে যাবে, সেই বয়সটা আমরা জানাতে চাই না, কিন্তু আমাদের সেই তারুণ্যের বয়স থেকে আমাদের এই 3 জনের একটা
বন্ধন আছে। শুধু আমরা তিনজন না, আমরা একটা বড় কমিউনিটি আছি যারা এখনো বিশ্বের যে কোনো জায়গাতে যদি থাকি, মানে বিপদের সময় বা যে কোনো কিছু মানে একটা ক্রাইসিসের সময় আমরা সব এক হয়ে যাই। এবং তারই একটি ধারাবাহিকতায় আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত বলি যে সেলিম এবং তারিকরা যে আয়োজনটি এখানে করছে এবং যেই কাজগুলো এখানে করছে, আমার মনে হয়েছে যে আমার এটা দায়িত্ব তাদের পাশে থাকা। কারণ ওরা যে মহৎ কাজটি করছে এবং বিশ্বে অনেক জায়গাতে বাংলা নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতেই বাংলাদেশের নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শহীদ মিনার নিয়ে একটি কাজ হচ্ছে, যেখানে একটি শহীদ মিনার অনেক জায়গাতে আছে, কিন্তু সরকারের সহযোগিতা পাওয়া। অনেক জায়গাতে নিজেদের পয়সা দিয়ে একটি শহীদ মিনার করেছে সামর্থ্য অনুযায়ী, কিন্তু সরকার এখানে সহযোগিতা করছে এই শহীদ মিনার করার ব্যাপারে। এবং এই ধরনের একটি জায়গাতে যে এইখানকার সরকারকে বোঝানো গেছে যে আমাদের বাংলা ভাষা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মাতৃভাষা, এটা যে কত দরকারি একটি বিষয়। এখন এই জায়গাটায় তারা যে জায়গাটা কাজ করছে তাদের কাছে আমি সেই জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ। এবং আমি মনে করি যে এরকম কাজ করার জন্য তারা অবশ্যই শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি, বা তাদের পাশে আমি যদি ক্ষুদ্রতম কোনো সহযোগিতা করতে পারি তাহলে আমি মনে করি নিজেকে ধন্য মনে করবো। এটা আমার খুব বলা হলো ওদের কথা। সেলিম আপুর কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ শিমুল ভাই। শিমুল ভাই যে কথাটা বলেন আমিও খুব এগ্রি করি যে আসলে কোথায় যেন একটা মিল আছে আমাদের ক্যাম্পাস থেকে। আর শিমুল ভাইকে একদম ফার্স্ট ইয়ার থেকেই চিনি আমরা, আমি তারিক দুইজনই। আমরা কার্জন হলে ছিলাম, শিমুল ভাই ছিলেন অ্যানেক্সে, কিন্তু টিএসসিতে সবসময় দেখা হতো বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আন্দোলনে বলবো, বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্টসে আসলে আমরা ছিলাম একসাথে। তো শিমুল ভাইয়ের মতন কাজ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে কাজ করেছি, কিন্তু লক্ষ্য একটাই ছিল বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। 90-এর আন্দোলনের কথা আমি বিশেষভাবে বলবো। আমি আজকেও আমাদের আলোচনা আসছে, আমি জানতাম না শিমুল ভাইরা আসলে সাংস্কৃতিকভাবে যে 90-এর আন্দোলনে এইভাবে প্রভাব ফেলেছে। আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা ভেবেছিলাম যে আমরা মনে হয় সব কাজ করেছি, কিন্তু ওই 90-এর আন্দোলনটা ছিল একটা কম্বিনেশন। আসলে কম্বিনেশনের জন্যই আমরা 90-এ আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ভীষণ একটা কিছু করতে পেরেছিলাম, দেশবাসী সেটা জানে। এবং সেখানে আসলে প্রতিদিনই আমাদের ছবি আসতো, শিমুল ভাইয়ের, আমার, তারিকের বিভিন্নভাবে অ্যাকশনের ছবি। সেটা বলবো আমরা মুক্তিযুদ্ধকে দেখি নাই, কিন্তু ওইটা আমাদের দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা একটা মানে একটা আমি বলবো একটা আমাদের সুযোগ ছিল। তো এইখানে যেটা সিডনিতে আমরা করছি যে শিমুল ভাই সেটা উল্লেখ করলো যে আমাদের সন্তানদেরকে বড় করতে যে আমরা দেখেছি যে ইংরেজি এনভায়রনমেন্টে ওদেরকে আমাদের কালচারটা জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি তারিক আমাদের বাচ্চাদের শুরু করলাম ভাষা নিয়ে, কালচার নিয়ে, আমাদের পোশাক নিয়ে, আমাদের ইভেন্টগুলো নিয়ে কাজ করলাম। তখন স্বাভাবিকভাবে শিমুল ভাইয়ের সাথে ফেসবুকের জন্য আসলে অনেক কাছাকাছি হয়ে গেছে, আমাদের পোস্টগুলো দেখে, আমরা শিমুল ভাইয়ের পোস্টটা দেখি। তো এইভাবে যেটা হচ্ছে আমরা যখন কিছু স্ট্রাগল ফিল করি আমরা কিন্তু ডিসকাস করি শিমুল ভাইয়ের সাথে যে আমরা কি করতে পারি। তো এইটারই একটা অংশ হিসাবে শিমুল ভাই বললেন যে আমাদের সাথে উনি থাকবেন প্রতি বছরই। তো এইটা আমাদের জন্য ভীষণ একটা পাওয়া, ভীষণ একটা পাওয়া। কারণ আমাদের বাচ্চারা ওরা ইংরেজিতে গান শুনে, ইংরেজি কবিতা পড়ে। সেইখানে আজকে যদি তুমি দেখেছো আমাদের প্রোগ্রামে যে বাচ্চারা আমার পরিচয় করে, স্বাধীনতা তুমি শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের এই কবিতাও করে। এটা কিন্তু শিমুল ভাইয়ের ইন্সপিরেশন আমি বলবো। আমরা আসলে আমাদের চোখে পানি চলে আসে যে শিমুল ভাইয়ের আর আবৃত্তি ওরা ফলো করে, ওনাকে নকল করতে যায়, তাই না? এখন কি হচ্ছে শিমুল ভাইকে কাছে দেখে, টাচ করে, শিমুল ভাইয়ের মানে খেলা করে শিমুল ভাইকে। ওইটা যে ওদের মধ্যে যে বাংলা সাহিত্য, বাংলা আবৃত্তি, কবিতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই শব্দগুলো ওদের কাছে অনেক আপন হয়ে গেছে। আমি মনে করবো শিমুল ভাই ইজ মানে ওয়ান অফ দ্য ইন্সপিরেশন টু আওয়ার নেক্সট জেনারেশন। এবং অসংখ্য ধন্যবাদ, শিমুল ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আমাদেরকে। আমরা চেষ্টা করছি অস্ট্রেলিয়াতে, সিডনিতে পরবর্তী প্রজন্ম যাতে একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। শহীদ মিনার একটা অংশ, আমরা 4টা অনুষ্ঠান করি এবং প্রতি বছরই শিমুল ভাই আসবে। এটা আমাদের জন্য আসলে মানে সৌভাগ্যের ব্যাপার। ভাইয়া, আমার যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে বলার পর্বটা প্রায় অনেক বলে ফেলছি আমরা। আমাদের কাজ অনেক কাজ, আমরা যতটুকু কাজ করার করছি।
একসঙ্গে আমরা থাকবো না, কিন্তু আমাদের এই কাজগুলো যেন নেক্সট জেনারেশনটা ক্যারি অন করতে পারে, সেই একটা এম নিয়ে আমরা কাজ করছি। আমাদের কমিউনিটি বড়রা যারা এই জন্মভূমি টিভিও তার একটা খুবই জোরালো একটা ভূমিকা রাখতেছে আমাদের সমাজে, সিডনি বাঙালি সমাজে। এই জিনিসটা যদি আমরা নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারি, তবেই বাংলা এবং আমাদের যে বাংলার ঐতিহ্যটা আমরা বহন করতে পারবো। এইটুকু আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আবু তারেক ভাইকে। স্বপ্ন স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি, স্বপ্ন দেখতে, স্বপ্ন বুনতে আমরা ভালোবাসি। তো এবার স্বপ্ন নিয়ে আমি কিছু কথা শুনতে চাব আমাদের আবৃত্তিকার শিমুল মুস্তাফার কাছ থেকে। আমি একটু অন্যরকম মানুষ আসলে, মানে এই প্রসঙ্গগুলো হঠাৎ করে আসাতে বলি, আমি স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি না, আমার কাজ হচ্ছে স্বপ্ন দেখানো। এবং আমি স্বপ্ন দেখলে স্বপ্ন কখনো বাস্তব হয় না, এবং স্বপ্নও চায় না যে কোনো সময় স্বপ্নটা বাস্তব হোক, তাহলে মানুষ আর স্বপ্ন দেখবে না। স্বপ্নেরও এই শত্রুতা আমিটা আছে বাস্তবতার সাথে। তো আমি কখনো স্বপ্ন দেখিনি এই কারণে যে আমার কাজটা আমি করে দেব, আমি এই করব সেই করব, আমি সেটা ভাবি না। আমি ভাবি যে আমার এই দায়িত্ব এটা, বা আমার ভালো লাগা এটা, দুটোই। সবটুকু দায়িত্ব দিয়ে যে বলবো তা না। আমার মনে হয় যে আমি এই কাজটা করে যাচ্ছি, আমার কাজটা আমি করে যাই। এর মধ্যে যদি ভালো কিছু থাকে তাহলে এই স্বপ্নগুলো কেউ নেবে, আর ভালো কিছু না থাকলে সে দুঃস্বপ্ন মনে করে ফেলে দেবে। আমি স্বপ্ন দেখি না। কবিতা কবিতা আবৃত্তিকার মানে আসলে মিলছে না। না, কবিতা আমরা মনে করি যে কবিতা মানেই কিন্তু অনেকে ভাবে যে পুরোটাই অনুভবের ব্যাপার বা আবেগের ব্যাপার, বোধের ব্যাপার। কবিতা আসলে মস্তিষ্কের একটা ব্যাপার। আমি কবিতা কখনোই ইমোশনাল জায়গা দিয়ে দেখি না। কবিতাকে আমি এখানে, যেহেতু ওরা সায়েন্সের স্টুডেন্ট, ভালো বলতে পারবে যে এটা একটা অ্যাপ্লাইড ফিজিক্স। ফিজিক্স আছে এখানে, এখানে বায়োলজি আছে, অ্যানাটমি আছে, এখানে আমার এইগুলোর কাজগুলো দিয়ে কিন্তু আসলে আমরা একটা মানুষের কাছে পৌঁছাই আর কি। আমাদের জীবনের সব কিছুরই তো একটা বিষয় থাকে। আমি ইমোশন জায়গাটাকে নিয়ে কখনো কবিতা পড়ি না। ইমোশনটা আসলে আমার শারীরিক বিষয়গুলো আছে, বায়োলজিক্যাল ব্যাপার আছে, কেমিক্যাল ব্যাপারগুলো আছে, ফিজিক্যাল ব্যাপারগুলো আছে, ফিজিক্সের ব্যাপারগুলো আছে। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করলে, এই যে বললাম যে স্বপ্ন দেখবো কেন, স্বপ্ন তো মানুষকে দেখাতে হবে, পথ একজনকে দেখাতে হবে। আমি যে পথ দিয়ে হাঁটবো সেই পথটা যাতে আমি মনে করি যে আমার সৎ থাকতে হবে। যদি সে বিশ্বস্ত মনে করে এই পথটা, তাহলে আমার পেছনে পেছনে সে সেই পথ দিয়ে গন্তব্যে যাবে। এটা আমার কাছে মনে হয়েছে। অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে শিমুল ভাই ইজ রাইট, স্বপ্ন দেখান। হ্যাঁ, কারণ দেখো আমরা সিডনিতে, তাই না, ইংলিশ এনভায়রনমেন্টে কাজ করছি, আমরা কিন্তু স্বপ্ন দেখেছি আমাদের বাচ্চারা আবৃত্তি করবে, বাংলাটা নেবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে জানবে। শিমুল ভাই কিন্তু স্বপ্ন দেখিয়েছেন, আমরা স্বপ্ন দেখেছি, আমরা এই স্বপ্নটা পরবর্তী প্রজন্মকে দেখে দিচ্ছি। আসলে শিমুল ভাই মানে উনি বাংলা সাহিত্য, বাংলা কবিতা, আবৃত্তি, তারপর স্বাধীনতা, বাংলাদেশের রাজনীতি, মানে উনি, ওনার জ্ঞান এত বেশি, আসলে উনি মানুষকে স্বপ্ন দেখান। আমি ওনাকে আসলে বিশ্বাস করি। যেমন গতবার কিন্তু আমরা ঘরোয়াভাবে প্রোগ্রাম করেছি, এবং ওইখান থেকে কিন্তু কিছু স্বপ্ন আমরা দেখেছি, এবং ওই স্বপ্নটাকে আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। স্বপ্ন নিয়ে জাস্ট এক লাইনে। স্বপ্ন আসলে খুব কঠিন জিনিস। স্বপ্নটা আসলে আমরা দেখি, সবাই স্বপ্ন দেখি, শিমুল ভাই ছাড়া। আমি তো বললাম যে স্বপ্ন আসলে মানুষ স্বপ্নের থেকে বড়, এটা আমাকে মনে করতে পারে। বাস্তবতা এটাই যে স্বপ্ন আসলে সত্যি হয়ে গেলে সেটা আসলে আমরা বুঝি না এটা সত্যি হয়ে গেছে। আসলে স্বপ্ন দেখতে দেখতেই তো আমরা বেঁচে থাকি। তো আমরাও স্বপ্ন দেখি, তবে সময় বলে দেয় কোনটা স্বপ্ন ছিল, কোনটা বাস্তব ছিল। তো এই আর কি, আর কি বলবো। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন একটি প্রসঙ্গ বলবো, সেটা হচ্ছে প্রেম। কবিতা এবং প্রেম একটি আরেকটির সাথে নিবিড় ভাবে সম্পর্ক। আপনি কিভাবে দেখেন কবিতা? শুধু কবিতার সাথে প্রেম, বেঁচে থাকাটাই তো একটা প্রেম, মায়া। আমার কাছে মনে হয় প্রেম শব্দটা আসলে একটা টান, মানে যে জিনিসটা আমাকে টানে মন থেকে, আপনা আপনি প্রাণ থেকে টেনে নিয়ে যাচ্ছে, সেটাই প্রেম। এই যেমন আমরা টিএসসিতে যাই এবং একটা সময় যেতাম, কিছুই ছিল না টিএসসিতে, চা খাওয়ার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই,
ওয়াশরুম নেই, কিছুই নেই। বাংলাদেশে যদি ঢাকা শহরে যদি সবচেয়ে মানে মানে পরিবেশগতভাবে যদি বলা হয় টিএসসির পরিবেশটা, কিন্তু কোনো জায়গায় যাওয়ার আগে মনে হয় টিএসসিতে যাই, এই যে টানটা, কারণ এখানে আমার অনেক মায়া, অনেক স্মৃতি, অনেক কিছু আছে, ভালো লাগার অনেক বিষয়গুলো আছে। এই যে টানটা আমাকে যেটা মানা করছে, আমার সেটা করতে ইচ্ছে করছে। আমার কাছে প্রেমটা আসলে টান একটা, যে টানটা বেশি, এটাই আমার কাছে মনে হয়। আর কবিতা না, পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন থাকবে, প্রাণী যতদিন থাকবে, প্রকৃতি যতদিন থাকবে, আমার মনে হয় প্রেমটাই হচ্ছে শেষ কথা। সেটা যে কোনো ক্ষেত্রে, যদি প্রেম না থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে একটি প্রেমের কবিতা শুনতে চাই, এই তো বললাম, আপনার পছন্দের। প্রেম এবং কবিতা, এটা কবিতাটি আমার, আমি কবিতা মনে করি না, এটা আমার একটা ভালো লাগা বিষয়। হুমায়ুন আজাদের একটি কবিতা, আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা দিয়ে বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিনই মাথায় আসেনি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলে মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে থাকতাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ছড়ে ছড়ে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মা কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবা বাপুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট অমন শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা বনফুলের পাপড়ি নয়, সারাদিন ছুড়ে ছুড়ে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে পিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। অনেক ভালো লাগলো। প্রেমের যে অভিব্যক্তি আপনি কবিতার মাধ্যমে দেখালেন সে অপূর্ব। আমি সেলিমা আপুর কাছে জানতে চাবো, প্রেম কি, জাস্ট অল্প করে। প্রেমটা আসলে ওই যে টান, শিমুল ভাই যেটা বললেন আমারও তাই মনে হয়। ছোটবেলায় এক টান থাকে, আমাদের শৈশবে একটা টান থাকে, বিয়ের আগে একরকম টান থাকে, বিয়ের পরে ছেলে মেয়ে হয়ে গেলে একরকম টান থাকে। সো
আমার কাছে মনে হয় প্রেমটা একটা টানই, ওইটাই আমি বলবো, ভালোবাসার টান, অন্তরের টান। বুঝতে হবে আর কি বিষয়টা কেমন। হ্যাঁ, এখন যেমন আমার সারাদিনই কেটে যায় আমার ছেলেদের ক্রিকেট খেলা, ওদের অঙ্ক করা, পড়াশোনা, হ্যাঁ ওদের খাওয়া দাওয়া হলো কিনা এইগুলো, অনেক সময় তারিখের দিকে খেয়ালও থাকে না। হ্যাঁ, আবার যখন আমার এই যে দেশ বা ভাষা নিয়ে আসে, বিশেষ করে প্রতি শনিবার মনে হয় যে আমাদের বাংলা ভাষার জন্য আমাদের এখানে শনিবার স্কুলগুলোতে বাচ্চারা যাচ্ছে কিভাবে, ওদেরকে কিভাবে নিয়ে যাব, ওটাও কিন্তু এক ধরনের ভালোবাসা বা টান, ওটাও একটা প্রেম। এই যে শিমুল ভাই এসেছেন, শিমুল ভাই কিভাবে খাবেন, কি করবেন, আমরা এই যে আমি তারিখ ব্যস্ত হয়ে যাচ্ছি, ভাবিকে ফোন করছি, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা, এক ধরনের প্রেম। তোমার সাথে কথা বলছি, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা, তাই না? প্রেম বা ভালোবাসার আমি মনে করি একটা ব্যাপক একটা শব্দ, এটা আসলে কোনো মানে ছোট্ট পরিধিতে বাঁধা যায় না। অনেক ধন্যবাদ সেলিমা বেগমকে। তারেক ভাই, আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই, আপনি খুব ভয় পাচ্ছেন, কিন্তু না। প্রেম কি? ধন্যবাদ সোনা। আসলে প্রেম বলতে তো আমরা শুধু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যখন স্কুল শেষ হবে, হাই স্কুলে উঠলাম কিংবা ইউনিভার্সিটিতে গেলাম, কলেজে একটা ছেলে একটা মেয়ের দিকে কীভাবে তাকলো, কে কতটুকু ফ্যাশন করলো, তো তারপরে ছেলে মেয়ের সাথে কখনো চিঠি আদান প্রদান কিংবা চোখের চোখাচোখি, এটাই আসলে আমরা প্রেম ধরি। এটা নিয়ে তো পৃথিবীর যত কবি সাহিত্যিক গায়ক গায়িকা যত কিছু করে গেল, সারা রাষ্ট্রটা, ইভেন রাষ্ট্র দখল পর্যন্ত হয়ে গেছে, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল, সেটাকে আসলে আমরা প্রেম ধরি। তো সেলিমা এবং শিমুল ভাইয়ের কাছে প্রেমটা ভিন্ন। তো আমি সাধারণ মানুষের দৃষ্টিতে যেটা মনে করি যে ওই প্রেমকে নিয়ে, প্রেমকে জয় করার জন্য কবিরা এত কবি লিখছে, কবিতা লিখছে, তারপরে আপনার গায়ক গায়িকারা এত সুন্দর করে গান গাইছে, সব কিছু মূলত আসলে প্রেমটাই মেইন ছিল। তো এটা যেমন সত্যি, আবার একটা দেশ জয় করার জন্য যে মুক্তিযুদ্ধে যারা ঝাঁপায় পড়ছে, দেশকে যদি ভালো না বাসতো, যে সে প্রেমে যদি না থাকতো, তাহলে তো এটা সম্ভব হতো না। সো আমার মনে হয় ওনারা অনেক বিশেষভাবে বিশ্লেষণ করে বলছে। আমার কাছে প্রেমটা খুব ছোট্ট, এইটুকু। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার জানতে চাবো যে গত 4 দশক ধরে আপনি কবিতা আবৃত্তির সাথে যুক্ত। একটা সময় যেমন মনে করতাম খুব ভাবগম্ভীর, কবিতা আবৃত্তি একটা ক্লাসিক, সেই জায়গাটা থেকে ভেঙে আপনি সাধারণ মানুষের কাছে কিভাবে কবিতাকে এত জনপ্রিয়তা? আপনারা তো ভাবতেন না, যারা ভাবতো তার আগে জেনারেশন, আপনারা কবিতাটাকে অনেক সহজভাবে দেখেছেন এই জেনারেশন। কারণ কবিতা আসলে খুব সহজ কিছু বিষয়। কবিতাটা এই কারণেই সহজ বলি যে কঠিন জায়গাটা হচ্ছে যে একটা অনেক বড় একটা বিষয়কে একটা ছোট্ট একটা লাইনের মধ্যে প্রকাশ করা। তো সে কারণে মনে হতে পারে যে একটু দুর্বোধ্য, যে একটা লাইনের মধ্যে একটা উপন্যাসের কথা থাকতে পারে, একটা লাইনের মধ্যে একটা মিথ, পুরো মিথ থাকতে পারে। কবিতা অনেক কিছু নিয়ে একজন কবি লিখেন, তো যার ফলে মাঝে মধ্যে মনে হয় যে একটু দুর্বোধ্য। সব কবিতা আমাকে বুঝতে হবে এমন কোনো মানে নেই। সব ছবি দেখলে, একজন চিত্রক যখন ছবি আঁকছেন, কিছু অ্যাবস্ট্রাক্ট ছবি থাকে তার, কিছু তার মানে বিভিন্ন ফর্মে ছবি আঁকেন তিনি। তো আমার যে বিমূর্ত ছবিগুলো যেগুলো থাকে, সেগুলো আমার কাছে মনে হচ্ছে আমার ভালো লাগে কিনা এটুকু পর্যন্তই যথেষ্ট, আমার চোখকে নন্দন দিচ্ছে কিনা সেই জায়গাটা থেকে আমার পর্যন্ত। কবিতারও কিছু কিছু শব্দ আছে যে শব্দ হয়তো আমিও জানি না, কিন্তু আমার ভালো লাগছে। কিন্তু বাংলা ভাষায় কবিতায়, আধুনিক রবীন্দ্র উত্তর কবিতাতে আমরা দেখেছি যে ৮০% কবিতায় কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা। এবং আমি যে কথাগুলো এতদিন ধরে বলতে চেয়েছিলাম, আমরা নিজেরাও জানি যে রবীন্দ্রনাথ আমাদের সব মনের কথা বলে দিয়েছেন, এবং রবীন্দ্রনাথ বাঙালি নারীর যত মনের অব্যক্ত কথা আছে আমার মনে হয় রবীন্দ্রনাথ সব বলে দিয়ে গেছেন। কারণ হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যেই কিন্তু আমরা কবিতাগুলো যদি না পড়তাম, গানগুলো যদি না শুনতাম, এই অব্যক্ত কথাগুলো কিন্তু আমারই কথা। তো তার মধ্যে সহজ কথা দিয়ে সবকিছু লেখা থাকে, সবকিছু আমরা এতদিন ধরে এটা নিয়ে ভাবিনি, অনাবশ্যিকৃত ছিল। এখন আস্তে আস্তে এটা প্রচার হচ্ছে, সবাই জানছে, যখন তখন হচ্ছে না কবিতা তো সহজ কথা। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এর থেকে তো সহজ করে কিছু বলার নেই। তো এই ভালো কথাগুলো এখন সুন্দর করে গুছিয়ে বলে, এবং এটা শুনে মানুষ, এটা শোনাটা খুব অস্বাভাবিক কিছু না। আমরা শোনাই নিয়ে এতদিন, সেটা আমরাই দুর্ভাগ্য ছিলাম, এখন শোনাচ্ছি, শুনছে। শুধু অস্ট্রেলিয়াতেও আমাদের কবিতা আবৃত্তির
অনেকগুলো সংগঠন আছে যেগুলো আমরা জানি, কবিতার বিকেল, কবিতায়ন। তো এদের সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, কিভাবে তারা কবিতার চর্চাটা করবে? না, এটা এখন বিশ্ব মানে বিশ্বায়নের যুগে সব জায়গাতেই একটা বড় ব্যাপার হচ্ছে যে সবাই খুব ব্যস্ত, এবং জাপানিজ একটা প্রবাদ আছে যে যে দেশ যত উন্নত সেই দেশের সংস্কৃতি তত পিছিয়ে যায়। কারণ মানুষ তখন উন্নয়নের দিকে, আধুনিকতার দিকে ছুটতে থাকলে তার যে সংস্কৃতি তো একটা প্রাচীন পৌরাণিক বিষয় থেকে আসা। এখন আমাদের একটা সংস্কৃতি হচ্ছে হাল চাষ করা, আমাদের ঠেলা গাড়ি ছিল, আমাদের ডাক পিয়ন ছিল, আমাদের আগে চিঠি লেখা ছিল, এটা আমাদের সংস্কৃতি ছিল। বিশ্বব্যাপী এই সংস্কৃতিগুলো কিন্তু আধুনিকায়নের কারণে এগুলো থেমে যাচ্ছে বা এগুলো হারিয়ে যাচ্ছে। এটা একটু কমে যাবে, কিন্তু তারপরে যেটা বলছি যে মানুষের ব্যস্ততা এবং নতুন নতুন প্রযুক্তি আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, যেমন এখন সোশ্যাল মিডিয়াগুলো যেসব প্রযুক্তিগুলো আছে, এই বিষয়গুলো আমাদেরকে বই পড়া থেকে আমাদেরকে ইবুকের দিকে নিয়ে যাচ্ছে। কিছুটা রিফ্রেশমেন্টের জন্য যদি চাই, আমি একটা ইউটিউব থেকে একটা গান নিয়ে নিচ্ছি, তো আমাদের অনেক কিছু এখানে চলে যায় আমার মানে রিফ্রেশমেন্টের জন্য। কিন্তু একসময় কি ছিল, খেলাধুলা, বই পড়া, সংস্কৃতি চর্চা, এগুলোই ছিল আমাদের রিফ্রেশমেন্টের বিষয়। সে কারণে তো সব জায়গায় একটু কম আছে, এটা বাংলাদেশে বাঙালিরাও আবৃত্তি চর্চা একটু মানে সব কিছুই কমে গেছে। তার তুলনায় আমি অস্ট্রেলিয়াতে যে দেখেছি, বিভিন্ন দেশে যে যা দেখেছি, আমার সৌভাগ্য যেন বিশ্বের সব জায়গায় একটু কম বেশি যাওয়া হয়েছে। আমি যেটা দেখেছি যে এখানকার ছেলেমেয়েরা অনেক পোটেনশিয়াল, সম্ভাবনাময়, এবং শুধু কবিতা না, গান বাজনা, নাচ, সবকিছুর ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রেও অস্ট্রেলিয়াবাসী অনেক অনেক ভালো জায়গাতে আছে। এবং আশা করি আরো যে এইরকম জন্মভূমির মতো যদি আরো কিছু বিষয়গুলো একসাথে সম্পৃক্ত হয়, রাতারাতি দেখা যাবে যে খুব তাড়াতাড়ি আমাদের বাংলা বিষয়টি এখানে অনেক শক্তিশালী হয়ে থাকবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ শিমুল মুস্তফাকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আজকে থাকার জন্য এবং তার মূল্যবান বক্তব্যের জন্য। অনেক ধন্যবাদ সেলিমা বেগমকে, অনেক ধন্যবাদ আবু তারেককে আজকে তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। আমরা চলে যাওয়ার আগে আমরা আমাদের প্রিয় আবৃত্তিকারী আবৃত্তি শুনতে শুনতে স্টুডিও থেকে বিদায় নেব। হ্যালো সিডনির পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আবারও দেখা হবে। কবিতা শুরুর আগে যেটা বলছি সেটা হচ্ছে যে আজকে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য জন্মভূমি টিভিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের পক্ষ থেকে, সিডনি বা প্রবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার বলাটা বলে দিচ্ছি। এই আয়োজনটার জন্য আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এরকম একটা সাক্ষাৎকার বা একটা আয়োজনে আনার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জন্মভূমি টিভিকে। আর সামনে আপনাকেও ধন্যবাদ। শিমুল ভাইয়ের সাথে আমি একমত। জন্মভূমি টেলিভিশনকে আমরা আসলে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলা ভাষা, সাহিত্য এবং কবিতা নিয়ে আমরা এখানে কাজ করছি এবং এটাকে মিডিয়ার মাধ্যমে সিডনি, অস্ট্রেলিয়া এবং সারা বাংলাদেশকে জানানো সুযোগ করে দেওয়ার জন্য আবারও সিডনি বাঙালি কমিউনিটি ইনকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বর্ণা, তোমাকেও ধন্যবাদ বিশেষ আয়োজনের জন্য। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।